এটা হলো আওয়ামী লীগের সঙ্গে বন্ধুত্ব হওয়ার দ্বিতীয় সম্ভাবনাটা আছে জামাতের, একেবারে জামাতের। আর আওয়ামী লীগের সঙ্গে কখনোই বন্ধুত্ব হবে না বিএনপির। এটা হলো আমার অভিজ্ঞতা, এই কথাগুলো বলে। এবং সম্ভবত সেই দিকেই পুরো পরিবেশ এবং পরিস্থিতি এগুচ্ছে বলে বিভিন্ন মহল থেকে আমরা কথা শুনছি, সম্ভাবনা দেখছি, এবং এটা অতীতে এভাবে ঘটেছে। আপনি চিন্তা করতে পারেন যে এরশাদ সাহেবের সঙ্গে শেখ হাসিনার একটা সমঝোতা হবে, আবার শেখ হাসিনার জমানায় এরশাদ সাহেব গৃহপালিত বিরোধী দল হবে। এটা যদি 1988 সনে কেউ বলতো যে এই সেম ঘটনা না 2009 সনে হবে, মানুষ মরে যেত। কিন্তু সেই ঘটনাটা কিন্তু ঘটেছে। তো একইভাবে এখনও যেটা হলো, আমি কিন্তু সেই প্রথম দিকে আপনার এই অনুষ্ঠানে বলেছিলাম যে আগামীতে, আবার আমার নিজের ওখানে বলেছিলাম যে আগামীতে আমি কয়েকটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। প্রথমত ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার সম্পর্কে 2024 সনে যেটা ভাইব তৈরি হয়েছিল আগস্ট সেপ্টেম্বর, তার বিপক্ষে একটা টুশব্দ করার মতো বাংলাদেশে একটা পিঁপড়াও ছিল না, বরং তাকে প্রশংসা করে মানুষ আত্মতৃপ্তি পেতেন। তো সেই সময় আমি বলেছিলাম যে এই ভদ্রলোকের দ্বারা রাজনীতি হবে না, উনি ভালো করতে পারবেন না, উনি চালাতে পারবেন না, এবং ওনার যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে উনি যদি চলে যান ওনার জন্য ভালো হবে। এবং ওনার জায়গায় যদি আমি হতাম বা আমি ওনার পরামর্শদাতা হতাম, ওনাকে আমি বলতাম 2024 সালের ডিসেম্বর মাসের মধ্যে একটা নির্বাচন দিয়ে সম্মানজনকভাবে চলে যাওয়ার জন্য। এখন এটা দেখেন, ঠিক সেম কাজটা বা সেম কথাটা কিন্তু এখন সবাই বলছেন। ওনার যারা আপনজন ছিলেন, এমনকি ওনার যারা ক্যাবিনেটে, যেমন ফরহাদ মাজার সাহেবের মতো মানুষ বলছেন যে গ্রামীণ ব্যাংক চালানো আর এটা এক না। কিন্তু এই কথাটা কিন্তু আমি সেই 1 বছর আগেই বলেছিলাম। আমি আরেকটা কথা বলেছিলাম ওই সময়টাতে, আমি স্মরণ করাই দিচ্ছি, যে সামনে যে রাজনীতির মেরুকরণ এবং পরিণতি আসছে, সেই পরিণতিতে সবচেয়ে বেশি বিপদে পড়তে যাচ্ছে জামাত, তারপরে বিপদে পড়বে বিএনপি। এখন আপাত দৃষ্টিতে এই মুহূর্তে মনে হচ্ছে জামাত সব কিছু নিয়ন্ত্রণ করছে, সচিবালয় তাদের, ডাকসু জাকসু সব কিছু তাদের। কিন্তু বাস্তবতা হলো যে জামাতের যে নেতৃত্ব এই মুহূর্তে আমরা ফ্রন্ট লাইনে দেখছি, আমাদের প্রচলিত রাজনীতিতে যারা প্রথম জেনারেশন, মির্জা ফখরুল বলেন, মির্জা আব্বাস বলেন, এদেরকে যদি আপনি প্রথম জেনারেশন ধরেন, তাহলে তৃতীয় জেনারেশনের রাজনীতিবিদ হলেন জামাতের আমির, আর চতুর্থ জেনারেশনের যাকে বলা হয় জেনারেশন হলেন জনাব শিশির মনির বা ডক্টর মাসুদ, ওনাদের মতো লোকজন। ফলে কি হলো, তারা ক্ষমতার দিক থেকে, রয়্যালিটির দিক থেকে, পাওয়ারের দিক থেকে প্রথম জেনারেশনের ক্ষমতা ভোগ করছে, কিন্তু তাদের মেশিন হলো চতুর্থ জেনারেশনের। ফলে কি হলো দেখুন, অপারেটিং মেশিন চতুর্থ জেনারেশনের। ফলে কি হলো দেখুন, তারা কথাবার্তা বলতে গিয়ে প্রায় সবাই বিতর্কিত হয়ে পড়েছেন, সবাই ধৈর্য হারিয়ে ফেলেছেন, এবং সবাই একটার পর একটা ভুল করছেন। প্রায় সব ক্ষেত্রে তারা কোনো নেগোসিয়েশন করতে পারছেন না, কোনো বন্ধুত্ব তৈরি করতে পারছেন না, বন্ধুত্ব রক্ষা করতে পারছেন না। মানে দেখা গেল যে আসলে আপনার হাতে অনেক ক্ষমতা, ফ্র্যাঙ্কেনস্টাইনের একটা দানবের মতো আপনার ক্ষমতা হয়ে গেছে, কিন্তু ওটা পরিচালনা করার জন্য যে সফটওয়্যার দরকার, যে অপারেটর দরকার, যে পরিবেশ দরকার, যে ক্ষেত্র দরকার, অধিক্ষেত্র দরকার, সেই জিনিসগুলো নাই। যেমন জামাত মনে করছে যে সে তার নারী কর্মীদেরকে দিয়া আল্লাহ রাসূলের কথাবার্তা বলে সে ভোটের মাঠে নারী ভোটারদেরকে এবং অপেক্ষাকৃত তরুণ ভোটার যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, ফার্স্ট ভোটার হলো, মায়ের বসে একজন লোক যখন মাথায় হাত বুলিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নামে ভোটটা দিও বাবা, আমি তোমার জন্য অনেক দোয়া করবো, কোরআন শরীফ পড়ে তোমার জন্য দোয়া করবো, এতে বোধহয় ভোট হয়ে যাবে। কিন্তু এটা যে ভোট হয় না, এটা জামাত এখনও পর্যন্ত বুঝতে পারছে না, নাম্বার 1। নাম্বার 2 হলো জামাতের রাজনীতির যে কতগুলো ন্যারেটিভ রয়েছে, যেগুলো কখনোই গত এই স্বাধীনতার পরে আজ অবধি বাংলাদেশে ওইভাবে খোলামেলা আলোচনা করা হয়নি। বাংলাদেশের মানুষ কখনোই জানতো না ইবনে তাইমিয়া কে, তাকে নিয়ে আলোচনা হতো না। ইবনে তাইমিয়ার সঙ্গে জামাতের সম্পর্কটা কী, মুসলিম ব্রাদারহুডের সঙ্গে তার সম্পর্ক কী, হাসান আল বান্না কেন ফেল করলেন, সৈয়দ কুতুব, মুসলিম ব্রাদারহুডের সৈয়দ কুতুব কী করে মিশরে তিনি একটা সামরিক অভ্যুত্থান ঘটালেন, এবং সেই অভ্যুত্থানে যে নাসেরকে তিনি ক্ষমতা আনলেন, সেই নাসের কেন তাকে ফাঁসিতে লটকালো, সৈয়দ কুতুবকে। আবার আনোয়ার সাদাতকে কেন মেরে ফেলা হলো, একেবারে সর্বশেষ মুরসি, তিনি ক্ষমতা আসার পরে 1 বছর কেন টিকতে পারলেন না। এই বিষয়গুলো কখনো আলোচিত হয়নি। এই বিষয়গুলো এখন এত চমৎকারভাবে আলোচনা করা হচ্ছে সামাজিক মাধ্যমে,
যেটা যারা এই ধর্মকেন্দ্রিক বা ধর্মভিত্তিক রাজনীতি করেন তাদের কাছে জামাত এখন এতটা স্পর্শকাতর এবং এতটা খারাপ অবস্থার মধ্যে পড়েছে যেটা জামাত কখনোই পড়েনি এই মানে তাদের বাড়াবাড়ি করার কারণে। আবার ধরুন ভারতবর্ষে জামাতের ভূমিকা, পাকিস্তানে জামাতের ভূমিকা, 1971-এ জামাতের ভূমিকা, ইয়াহিয়া সরকারের জামাতের ভূমিকা এবং তাদের অতীত ভূমিকা এবং তারা বিএনপির সাথে কী করেছে, আওয়ামী লীগের সাথে কী করেছে, প্রায় প্রতিটি জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে এখন যেভাবে আলোচনায় আসছে এটা কিন্তু আগে সেভাবে আলোচনা আসেনি। জামাত বলতে সহজ সরল একজন মানুষ, দাঁড়িয়ে আছে, টুপি আছে, আল্লাহ রাসূলের নাম বলে ধর্মভিত্তিক একটা রাজনীতি করতে চায়, তারা ক্ষমতা আসলে হযরত উমরের মতো একটা শাসন ব্যবস্থা চালু করতে চায়, এরকম একটা সাধারণ ন্যারেটিভ ধর্মপ্রাণ মানুষের মধ্যে যে আবেগ তৈরি করে ফেলেছিল গত 1 বছরে এখন সেটা অ্যাবসলিউটলি জামাতকে যেভাবে এক্সরে করা হচ্ছে, জামাতকে যেভাবে আপনার 3D ডাইমেনশনে তাদের স্ক্যানিং করা হচ্ছে, সিটি স্ক্যান করা হচ্ছে, তার ফলে তাদের অর্থের উৎস, তাদের মানসিকতা, তাদের রাজনৈতিক চরিত্র, তাদের গোপন যত রকম কথাবার্তা, এভরিথিং। আপনি যে দেখুন 5,000 মানে ইসলামী ব্যাংকের কর্মকর্তা তাদেরকে মুহূর্তের মধ্যে স্যাক করে দেওয়া হলো। তো এরকম একটা অমানবিক ঘটনা জামাত করতে পারে বা জামাতের নেতৃত্বে হচ্ছে, এটার ন্যারেটিভ জামাত এই মুহূর্তে দাঁড় করাতে পারবে না। কিংবা যেভাবে তারা একেবারে এস আলমের ব্যাংকগুলো দেখানো গেল ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, এখন ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের সঙ্গে জামাতের কোনো দিন সম্পর্ক ছিল না, এখন সেই ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে হঠাৎ করে দেখা গেল জামাত ইসলামী ব্যাংকের যে এমডি মিস্টার মান্নান ছিলেন আগে, তিনি এসে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের চেয়ারম্যান হয়ে গেলেন। কিভাবে? আবার ইসলামী ব্যাংক কীভাবে দখল হয়ে গেল? আবার ইসলামী ব্যাংক দখল করার জন্য সেই বিএনপির যারা লোকজন তারা শক্তিমত্তা নিয়ে হেড অফিস আক্রমণ করলো, সেটা আবার জামাত ঠেকিয়ে দিল, সেটা নিয়ে বিরোধ চললো। মানে এই যে পুরো জিনিসগুলো, সেই জিনিসগুলোর মধ্যে এখন এই যে জামাতের যে রাজনীতি, তাদের যে অর্থনৈতিক কর্মকাণ্ড, এর মধ্যে বিএনপি, আওয়ামী লীগ এবং অন্যান্য যারা রাজনৈতিক দল, ইভেন হুসেইন মোহাম্মদ এরশাদ, তাদের রাজনীতি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে যে এক সুতা পার্থক্য নেই, এটা এই প্রথম প্রমাণিত হয়ে গেল। এখন সমস্যাটা হয়ে গেছে যে জামাতের যে লোকজন এখন এরশাদের সাথে, এরশাদের দল নাই, ধরেন কিছু নাই, কিন্তু এরশাদের দলের অন্ততপক্ষে আমি 20 থেকে 25 জন লোকের নাম বলবো যাদের সামনে এক টেবিলে বসে 1 ঘন্টা আলাপ আলোচনা করার মতো ম্যাচুরিটি সম্পন্ন লোক জামাতে একজনও নাই। আপনি যদি আনিসুল ইসলাম মাহমুদের কথা চিন্তা করেন, কাজী ফিরোজুর শরীফতের কথা চিন্তা করেন, আপনি যদি আপনার অন্যান্য যারা আছেন সব দল মিলে, অর্থাৎ মানে জাতীয় পার্টির মতো দলে 20 জন যদি লোক যারা সাবেক মন্ত্রী এমপি ছিল, তাদের যে পলিটিক্যাল ম্যাচুরিটি, সামাজিক অবস্থান, শিক্ষা দীক্ষা, পরিবার, এই পর্যায়ে জামাতের একজন লোক নেই এক টেবিলে বসে আলোচনা করে। আর অন্যদিকে যদি বিএনপির কথা চিন্তা করেন, বিএনপিতে মোর দ্যান 100 লোক আছে, 100 লোক আছে কেন্দ্রীয় পর্যায়ের নেতা যাদের সঙ্গে এক টেবিলে বসে 1 to 1 এইভাবে কথা বলবে, তৃতীয় কোনো লোক থাকবে না। সেখানে ওই বিএনপির 100 লোকের উপর প্রভাব বিস্তার করতে পারে এরকম জামাতে একজন সিঙ্গেল লোক নেই। ফলে কি হচ্ছে, এটা হলো 1 to 1 বিটুইন ইউ অ্যান্ড মি। আপনি আর আমি যখন একা বসতেছি তখন আপনি জানেন যে গোলাম মওলা রনি আপনার সাথে 1000 গুণ যোগ্যতার সম্পন্ন, অথবা আমি জানি আমার চেয়ে জনাব জিল্লুর 1000 গুণ শক্তিশালী, 1 to 1। কিন্তু বাইরে সোরাব ভাইদের মতো হাজার হাজার লোক আপনাকে পাম দিয়ে দিয়ে বা আমাকে পাম দিয়ে দিয়ে, আমার মানে আকার আকৃতি আছে একটা সুহাকে তারা ইঁদুরের মতো, কিন্তু আমাকে ফুলিয়ে হাতি বানিয়ে লোকজন বলে এই হাতি আসছে, হাতি আসছে, হাতি আসছে। ফলে রাজনীতিতে আপনি যেটা বললেন সবার আগে শেষ করে দিচ্ছি, ওভার রেটিং। অর্থাৎ এই যে আমরা কিছু সামাজিক মাধ্যমে কিছু অন্ধভক্ত তৈরি করে ফেলেছি, এই অন্ধভক্ত এগুলো আগে রাজনীতিতে ছিল না। প্রেস ক্লাবের সামনে মানে একজন বক্তব্য দিত বা দিচ্ছে, এগুলো সবই জামাতের বি টিম, সি টিম। ওই যে দেখেন মাহফুজ সাহেব যিনি এখন তথ্য উপদেষ্টা আছে, ওনার দ্য ব্রিলিয়ান্ট, সে কিন্তু একটা চমৎকার কথা বলছে যে জামাতের এমনি 4-5টা মওদুদি ওদের বি টিম, সি টিম, ডি টিম আছে, তারপর তার নতুন কোনো টিম দরকার নেই। এখন দেখবেন যে ওয়াজের ময়দানে সাইদি সাহেব অন্যান্য যে লোক কিছু একটা বলে সে বলতেন, আপনারা সবাই চিল্লাইয়ে বলেন সুবহান আল্লাহ, সবাই সুবহান আল্লাহ। এখন এটা যেটা জাতীয় ভাষা, এগুলো চিল্লাইয়ে বলেন সুবহান আল্লাহ, চিল্লাইয়ে বলেন আলহামদুলিল্লাহ, বলেন ঠিক কিনা, সবাই বলেন ঠিক ঠিক ঠিক। প্রেস ক্লাবে গিয়ে দেখেন ছোট ছোট রাজনৈতিক দল 10-12 জন লোক, সামনে আছে 3-4 জন, পিছনে 10-12 জন,
মাইকে একজন ধরাইয়া নেতা বলতেছে, বলেন তো ঠিক, পিছন থেকে সবাই হাত তুলে বলল ঠিক ঠিক ঠিক। এই যে জামাতি যে ন্যারেটিভগুলো, ক্যারেক্টারিস্টিক্সগুলো, এইগুলো যেভাবে সমাজে ওভার রেটিং করে ফেলছে, ওভার রেটিং করার ফলে এখন এরা মানে বি টিম, সি টিম, ডি টিম, এরা আলটিমেটলি রাজনীতি থেকে কিন্তু প্রায় সবাই চলে গেছে। এই আগস্ট বিপ্লবের 5 তারিখের আগে যাদের নাম ছিল, ডাক ছিল, তারা অনেকেই গণপিটুনি খেয়েছে এই সময়ের মধ্যে। অনেকের দাঁত ভেঙে গেছে, অনেকের হাড় ভেঙে গেছে, অনেকের অবস্থা এত খারাপ হয়ে গেছে, রক্তে ওই যে যেন হিমোগ্লোবিন কমে গেছে। এবং আলটিমেটলি এই যে বি টিম, সি টিম, ডি টিম, এই জিনিসগুলো যে কিভাবে কাজ করে, এবং এখন এই মুহূর্তে জামাতের ইনফ্লুয়েন্স যারা ইউটিউবার ছিলেন, ফেসবুকার ছিলেন, তাদের যে হালনাগাদ যে দশা, কী অবস্থা আছে, আমি যতটুকু জানি এটা পরবর্তী টার্মে বলবো।